আসবো সপ্তর্ষি। এই যে একটা বাইনারি তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে, যে ভোট ব্যাংক পলিটিক্স আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্যের একই অবস্থা, এই অবস্থানের মধ্যে আপনাদের দল কোন জায়গায় রয়েছে? না দেখুন, এই এসআইআর নিয়ে আমাদের কথাটা খুব পরিষ্কার। পশ্চিমবাংলায় এসআইআর একটা নেসেসারি প্রোগ্রাম, প্রয়োজন ছিল, কিন্তু সেই এসআইআরটাকে নিয়ে যে রাজনৈতিক চাপানুতর হচ্ছে এইটা অপ্রয়োজনীয়। এসআইআর করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারা তাদের মতন বুঝে করছে, কিন্তু এসআইআর এ সংখ্যালঘু মানুষ বাদ চলে যাবে একটা ভাষ্য আসছে, আবার অন্য দিক থেকে একটা ভাষ্য আসছে যে কোনো সংখ্যালঘু মানুষ বাদ যাবে না, কারুর নাম বাদ দেওয়া যাবে না। এই দুটো ভাষ্যই অপ্রয়োজনীয়। আমরা বলতে চাইছি যে যে মানুষগুলোর প্রাণ গেল এসআইআর জড়িত কারণে, বিএলও সহ, এইটা অপ্রয়োজনীয় এবং নিন্দনীয় ছিল। দুই, পশ্চিমবাংলার ইলেকশনে ইলেকটোরাল রোলের নিবিড় পরিষ্কার হওয়া, মানে রেকটিফিকেশন, হ্যাঁ সংশোধন, এটা প্রয়োজন। এবং আজকে অবধি তো 53 লাখ না ফর্ম ফেরত আসেনি, 23 লক্ষ ডেড ভোটারের নাম নথিভুক্ত হয়েছে, যে নামগুলো ছিল। সুতরাং এগুলো তো ছিল, এগুলো কাদের অ্যাসেট হতো? সুতরাং এক্সারসাইজটা অপ্রয়োজনীয় বলা যেতে পারে না, কিন্তু এক্সারসাইজটাকে ঘিরে সামনে 26-এর নির্বাচনটাকে সামনে রেখে যে সাম্প্রদায়িকতার মেরুকরণ হচ্ছে, এটা অপ্রয়োজনীয়। বরঞ্চ সেই নির্বাচনে রুজি রুটির লড়াই, অপ্রয়োজনীয় যে দাবিগুলো উঠে আসছে সেগুলোর জায়গায় সেই দাবিগুলো আসা প্রয়োজনীয়, যেটা আমরা করছি। বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে, আমরা মানুষের কাছে যাচ্ছি, তাদের কথা আমরা তুলে আনার চেষ্টা করছি। যে অর্থনীতির কথা বললেন সপ্তর্ষি, কংগ্রেসও কি তাই মনে করে? দেখুন, আপনারা এসআইআর নিয়ে হইচই করেছিলেন, বিহারে বিরাট হইচই করেছিলেন, কিন্তু বিহারের যে ফলাফল আমরা দেখতে পেয়েছি তাতে কংগ্রেস খুব একটা দাগ কাটতে পারেনি, বা আপনারাও মানুষকে কতটা বোঝাতে পেরেছেন আমার সন্দেহ আছে। এই জায়গায় এ রাজ্যে কংগ্রেসের স্ট্র্যাটেজি কি? দেখুন, খুব পরিষ্কার করে বলি একটা কথা, যে গাছ একটাই, আমি বুয়াদার সাথে একটা অ্যাগ্রি করছি, তৃণমূল ডালে চলে, বিজেপি পাতায় চলে, কিন্তু গাছ একটাই। কি করে? এই যে পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে, এটা ইন হেস্ট, চটজলদি করতে হবে আমাকে। বিহারে 100 বার আমরা হইচই করেছি, ভোট অধিকার যাত্রা রাহুল গান্ধী করেছেন, আমরা হেরেছি, কিন্তু তাই বলে ভোট চুরি হয়নি সেখানে দেখাতে পারবেন? ইলেকশন কমিশনকে বলুন না একটু কোর্টে যেতে। আমরা তো দেখিয়েছি, রাহুল গান্ধী তো এক্সপোস্ট কমিশনে পরিণত করেছে ইসিআই, এক্সপোস্ট কমিশন অফ ইন্ডিয়া, বিশ্বদা। সব থেকে বড় কথা, এখনো অবধি 8 বার ইন্টেন্সিভ রিভিশন হয়েছে। 2002-এ পশ্চিমবঙ্গে কোনোদিনই এসআইআর হয়নি, রেকর্ডটা মিলিয়ে দেখবেন, দ্যাট ইজ ইন্টেন্সিভ রিভিশন। সেই সময় এনুমারেশন প্যাড ব্যবহার হয়েছে, এখন এনুমারেশন ফর্ম। আপনি প্রথম পাতাটা দেখলে হবে না, দ্বিতীয় পাতাটায় যেতে হবে, নিয়মাবলীগুলো পড়তে হবে, পেছন দিক থেকে এনআরসিসিএ ঢোকাবে, আর কংগ্রেস চুপ করে বসে থাকবে, এটা কোনোদিনও হতে পারে না। এটা ষড়যন্ত্র, বিজেপির ষড়যন্ত্র। মানে আপনারাও এনআরসির কথা বলছেন? আমরা পয়েন্ট দিয়ে কথা বলছি, আমরা এসআইআর রক্ত দিয়ে রুখবো হ্যানা ত্যানা এইসব স্টেটমেন্ট আমরা দিইনি। মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের, উনি প্রথম নাকি বিরোধিতা করেছেন, আবার এটাও দেখা গেছে উনি প্রথম ফর্ম ফিল আপটা করে বাংলার মানুষকে এইভাবে দেখিয়েছেন। না না, শুনুন না, না বুয়াদা, আপনি করেছেন কিনা? আপনার ইনফরমেশন ফর্ম নিশ্চয়ই জমা পড়েছে, নিশ্চয়ই আপনার ফর্মটা জমা পড়েছে, আমাকে একটু বলতে দিন, আমাকে বলতে দিন, ডিস্টার্ব করলে মুশকিল। এবং আপনাকে বুঝতে হবে, 17 দিন পর এই রাজ্যে, ভালো করে মিলিয়ে নেবেন ডেটাটা, সিইওর অফিস থেকে ইনস্ট্রাকশন এলো কিভাবে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে বাংলার মানুষের কাছে। 17 দিন পরে হোয়াইটনার ব্যবহার করা যাবে না, কাটা যাবে না, ইত্যাদি ইত্যাদি। আমরা কি বলছি? প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার একাধিকবার প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছেন বাংলার মানুষের কাছে যে আমরা এসআইআর এর পক্ষে, কিন্তু এর ভেতরে রাজনৈতিক ভূত যেগুলো লুকিয়ে রয়েছে, রাজনৈতিক অঙ্ক যেগুলো লুকিয়ে রয়েছে, সেগুলোকে ছুড়ে ফেলতে হবে, বাদ দিতে হবে। ঠিক ঠিক, ভূতদের বাদ দিতে হবে। আমি শেষ করবো এটা বলে, যে দেখুন, এই যে এনুমারেশন এর ব্যাপারটা, এখনো অবধি যে অঙ্ক আসছে, আপনি বলুন তো, এগুলো সব পার্সেন্টেজে পাচ্ছেন। আমরা বারবার বলছি রিয়াল টাইম আপডেট দিন, কেন দিচ্ছেন না রিয়াল টাইম আপডেট? বাংলার মানুষ কেউ জানতে পারছে না, কোনো পলিটিক্যাল পার্টি জানতে পারছে না। 50 লাখের মতো বাদ, না না, 38 লক্ষ ডেটা আধার কার্ডের যে ইউআইডিআই ডিপার্টমেন্ট তারা দিয়েছে 38 লাখ। বিশ্বদা, আপনি কি এটা ডিসএগ্রি করেন? আপনি বলুন তো, দীর্ঘদিনের আপনি সাংবাদিক, আমাকে একটা লাইন বলে আমি শেষ করবো প্লিজ। সেটা হচ্ছে যে এই যে ডেড ভোটার নিয়ে এত কচকচানি চলছে বাংলার রাজনীতিতে, এটা সারা বছরের কাজটা কার? এটা নির্বাচন কমিশনে করেনি, তারা 20 বছর পরে করেনি, দে আর পারপাসফুলি নট ডান। আমার প্রত্যেকটা ভোটের আগে তো এটা করা হয়, প্রত্যেকটা করা হলো, এত সংখ্যাটা কি করে বাড়ছে সারা বছর? কাউকে দেখা যায়? প্রদীপ চট্টোপাধ্যায়,
এসআইআর নিয়ে সবাই সুর চড়াচ্ছে, তৃণমূল সুর চড়াচ্ছে, বিজেপি সুর চড়াচ্ছে, তৃণমূল বলছে সরকার ফেলার চক্রান্ত, বৈধ ভোটার ভাত দেওয়ার ছক। আর বিজেপিও গোটা প্রক্রিয়ায় বিরাট খুশি এমন নয়, তারাও সিবিআই তদন্ত চাইছে, অডিট চাইছে। আপনার কি মনে হয় এই এসআইআর কাকে না রাজনৈতিক জ্ঞানেশ কুমারকেও চাইছে এখানে, সেটাও বলুন। হ্যাঁ, হ্যাঁ, দেখুন, এসআইআর, এই যে একটু আগে রাজস্বী বলছিলেন যে এসআইআর হলে যেটা হচ্ছে যে প্রত্যেক যারা রাজনৈতিক দল ক্ষমতায় আছে তারাই কোইন্সিডেন্টালি তারাই আবার ক্ষমতায় আসছে। এখন ব্যাপার হলো যে দেখুন, রামায়ণে সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, আর এখন আমাদেরকে সাধারণ নাগরিককে অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে যারা গত 4-5টা নির্বাচনে ভোট দিয়ে এসছে, আবার তাদের প্রমাণ করতে হচ্ছে যে তারা নির্দিষ্ট একদম এবং ঠিক বলেছেন। মানুষ কিন্তু ভোটার। বিরক্ত, প্রচুর তো মানুষ। ফলে মানুষ বিরক্ত, এবং মানুষ বিরক্ত হচ্ছে দুবার। এক তো এনুমারেশন ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে, নেওয়ার ক্ষেত্রে সেটা মানে ফিল আপ করে জমা দেওয়া কেন করব আমি। আর দ্বিতীয় আরেকটা কারণে যে এখন যেটা হচ্ছে যে ডিজিটাইজেশনের ক্ষেত্রে তার নাম হয়তো বাদ চলে যাচ্ছে বা 3 নম্বর নামে এন্ট্রি হচ্ছে, ফলে তাকে হিয়ারিং এ ডাকা হতে পারে, ফলে সব রকম ভাবে মানুষ খুব বিরক্ত। এখন একটা জিনিস পরিষ্কার যে যদি আগুনের পরীক্ষা দিয়ে যে ভোটাররা এসআইআর এর পরে নাম বেরোবে তারা তো একদম শুদ্ধ ভোটার, তাহলে এইবারে 2026-এর নির্বাচন কিন্তু বাংলা নিজের ভোটারকে দেখবে, একদম নিজের ভোটার, সেখানে কোনো ভুল নেই। তাহলে এই নিজের ভোটার যাদের ভোট দেবে সেটা নিয়ে কিন্তু কোনো কারচুপি, অঙ্ক, এগুলোর প্রশ্ন কি আসবে? আমার খুব পরিষ্কার কোশ্চেন যে এসআইআর হওয়ার আগে একটা কনফিডেন্স আমি দেখেছিলাম যে অনেক নাম বাদ যাবে, 1 কোটি 1.5 কোটি নাম বাদ একদম, যাবে। একদম। এই কনফিডেন্স লেভেল যত দিন যাচ্ছে কেন নেমে যাচ্ছে? কেন বলা হচ্ছে যে এখানে স্টেট গভর্নমেন্টের অফিসিয়ালরা কাজ করবে, ফলে তারাই আবার হিয়ারিং এর সময় নামগুলো রেখে দেবে? ফলে এই তথ্যটা বা এই সত্যটা প্রথমে কি জানা ছিল না? তাহলে, এবং আরেকটা জিনিস আমি বলবো যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা খুব বড় গাফিলতি যে এখন তারা একটা সফটওয়্যার দিচ্ছে যে সফটওয়্যারে নাকি ডুপ্লিকেশনটা বেরিয়ে আসবে। তাহলে এই সফটওয়্যারটা আগেই কাজ করলো না কেন? ঠিক। আমি এই সূত্র ধরেই আমি আসছি, বিশ্বজিৎ, এই সূত্র ধরেই আসছি। কিন্তু রাজস্বী মানে খোঁচাটা কিন্তু আপনার দিকে। আপনারাই বলেছিলেন, কেউ কেউ বলেছিলেন 1 কোটি নাম বাদ যাবে, কেউ কেউ বলেছিলেন 1,20,00,000 নাম বাদ যাবে। এবং এই ধরনের মানে মন্তব্য মানুষকে কি আতঙ্কে ফেলে দিচ্ছে? এখন আপনারাই ঘুরে আবার ইলেকশন কমিশনের এগেইনস্ট অভিযোগ করছেন, আপনারা বলছেন যে সরকারি লোকজনই কাজ করছে, তারা ডেটা এন্ট্রিতে ভুল করছে, আইপ্যাকের লোকেরা ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, প্রথম কথা যেটা তৃণমূলের মুখপাত্র বললেন যে 2 বছর ধরে 2002 সালে এসআইআর হয়েছিল, 2002 থেকে 2004 সাল এটা গোটা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে প্রেক্ষাপটে একদম, হয়েছিল। একদম, একদম, পশ্চিমবঙ্গে 2 বছর হয়নি, একদম, এটা একদম। 3 সপ্তাহে প্রথম লিস্টটা বেরিয়েছিল। হ্যাঁ, আচ্ছা, আপনার সামনে একদম। এবার আসছি, এই যে আপনি যে কথাগুলো বলছেন এর মধ্যে আমরা সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখলাম যে 2208 মানে প্রায় 2200-র ওপর পশ্চিমবঙ্গে এরকম বুথ আছে যেখানে বিগত 23 বছরে কেউ মারা যাননি। অর্থাৎ ভগবান বুদ্ধের যে গল্প আমরা শুনেছিলাম, ভগবান বুদ্ধ কোথায় গিয়েছেন, সেখানে একজন শোকাতুর মা এসে উপস্থিত হয়ে বলছেন যে আমার ছেলে মারা গিয়েছে, তাকে জীবিত করে তুলুন। তো ভগবান বুদ্ধ বলেছিলেন এমন ঘর থেকে মাটি নিয়ে এসো যেখান থেকে কোনো মৃত্যু হয়নি। তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে সেই জায়গায় ভগবান বুদ্ধের সেই কথাকে পূর্ণ করছেন, এটা অত্যন্ত প্রশংসনীয়। মানে আপনারা সন্তুষ্ট? না, আমি বলছি পুরো কথাটাই। স্যার, সন্তুষ্ট মানে এই যে কমিশন 2200 তারপরে চাপ দিল, সেটা এখন নেমে এসেছে 7, যে 7টি মাত্র এরকম বুথ আছে যেখানে কোনো মৃত্যু হয়নি বিগত 23 বছরে। এবার আসছি কলকাতা বন্দর ববি হাকিমের কনস্টিটুয়েন্সি, যেখানে নাকি প্রায় সংবাদ মাধ্যমে দেখলাম 52,000 মতন ভোটার নাকি প্রায় তাদের এনুমারেশন ফর্ম আসেনি, তারা মিসিং, তাদেরকে ট্রেস করা যাচ্ছে না। যেখানে দাঁড়িয়ে ভোটার আইডি কার্ডে আমি অন্য একটি চ্যানেলে একেবারে ভোটার তালিকা দেখিয়ে বলেছিলাম রাজীব তাম্বুলি এবং রাজীব তাম্বুলির ডাকনাম কি বুলা তাম্বুলি নাকি, তার দুজনে একই লোকের একই নামে দুটো আলাদা আলাদা এপিক কার্ড আছে, এই ধরনের গুলোকে। এবার আমি বলছি এই যে এনুমারেশন প্যাডের কথা বললেন আশুতোষ দা, দেখুন একটা সময় ছিল প্রথম যে নির্বাচনটা হয়েছিল তখন আলাদা আলাদা ক্যান্ডিডেটের নামে এরকম টিনের বাক্স থাকতো, সেখানে কাগজটা নিয়ে গিয়ে ফেলে দিত, প্রত্যেকটা টিনের বাক্সর মধ্যে থাকা কাউন্টিং শুরু হতো। তারপরে শুরু হলো ব্যালট পেপার, যে একটা পেপারের মধ্যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির নাম, তারপরে ইভিএম।
তো এরকম ভাবে এনুমারেশন প্যাডের জায়গায় এখন এনুমারেশন ফর্ম আছে, আগামী দিনে অনলাইন হবে, এগুলো হতেই থাকবে। আমি যেটা জানতে চাইছি যে যে একটা মানুষের গোল গোল মধ্যে যে ঘোরা হচ্ছে। একটা তৈরি না, গোল হচ্ছে, গোল ঘোরা কেন? যে 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 Enumeration বিষয়টা form হচ্ছে বলে যে দিচ্ছি আপনাকে। 1 NRC কোটি নিয়ে 1 আসছেন। কোটি বা বলুন, 20 লক্ষ, মেনে নিন। তো আমি এই যে এখন তাহলে আপনারা সন্তুষ্ট বলে দিচ্ছি আপনাকে, বলে দিচ্ছি 2004 সালে বাম সমর্থিত ইউপিএ 1 সরকারের মিনিস্টার অফ স্টেট ফর হোম অ্যাফেয়ার্স শিবপ্রকাশ জয়সওয়াল পার্লামেন্টে রাজ্যসভায় দাঁড়িয়ে বলেছিলেন ভারতবর্ষে 1,20,00,000 অবৈধ অনুপ্রবেশকারী আছে। 2004 গোটা ভারতবর্ষে। গোটা ভারতবর্ষে, মানে পূর্ববঙ্গ থেকে এসেছে। 2005 সালে মমতা বন্দ্যোপাধ্যায় একরাশ কাগজপত্র স্পিকারের মুখে ছুঁড়ে দিয়ে বেরিয়ে বলেছিলেন 1.5 কোটি অবৈধ অনুপ্রবেশকারী আছে। 2006 সালে আসামে দাঁড়িয়ে ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী বলেছিলেন অবৈধ অনুপ্রবেশকারীদেরকে বলেছে, বার একটাও করতে কিন্তু হবে। শুনতে পাইনি last 10 বছরে। এরপরে অনুপ্রবেশ। এই যে অবৈধ সবার কথা অনুপ্রবেশকারীর শুনেছি, অমিত কথা শাহর কথা শুনেনি। ডক্টর মনমোহন সিং, না, ঠিক, মমতা ঠিক, ঠিক, বন্দ্যোপাধ্যায় এবং সবাই- শিবপ্রকাশ সবাই জয়সওয়াল ভুলভাল বলেছেন, বলেছে, অমিত শাহ কোন যে সঠিক সরকার কথা কি সেটা তাদেরকে বলেনি। বার করতে পেরেছে? অর্ডারগুলো এইটাই, কাউন্টারে তাহলে রেখে আমরা তো দিয়েছে। সেই কথাটাই বলছি, যে বিশ্বজিৎ, অঙ্ক বিশ্বজিৎ, মমতা বন্দ্যোপাধ্যায় BSF বলেছিলেন, করতে দিন। বাম সমর্থিত কি বলছেন? শ্রীপ্রকাশ বিশ্বজিৎ, জয়সওয়াল কংগ্রেসের মিনিস্টার বলেছেন, আমরা তো সেটাকেই অমিত শাহ বলছি। সমর্থিত বিশ্বজিৎ border দাস, fencing গুলোর কি বিশ্বজিৎ দাস, অবস্থা? ভোটের আগে ভোটার তালিকা সংশোধন হবে, এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা, এর মধ্যে কিন্তু অস্বাভাবিকতা কিছু নেই। কিন্তু এসআইআর ঘিরে একটা নজিরবিহীন সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে, এবং এই যে যে কথা বলা হচ্ছে যে 1,20,00,000 এই বাদ যাবে, এখন দিনের শেষে দুদলই কিন্তু নির্বাচন কমিশনকে দোষারোপ করছে। এই কারণটা কি? মূল কারণ হচ্ছে এসআইআর তো কনস্টিটিউশনাল একটা প্রসেস, সেটা যদি সংবিধানের যারা কর্তা বা প্রশাসক তারা যদি সঠিকভাবে করতো এই প্রশ্নগুলো উঠতো না। আপনি দেখবেন যে নির্বাচন কমিশন যেদিন থেকে এসআইআর এর ঘোষণা করলো, প্রত্যেক 7 দিন পর পর নিয়মগুলোর ভিতরে যে পরিবর্তন আসছে, নতুন নতুন নিয়মের কথা বলছে। আর এদিকে মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হলো, এই আতঙ্কটা কেন তৈরি হলো, কারা তৈরি করলো? নির্বাচন কমিশন যাদেরকে দিয়ে এই কাজ করাবে, ঢাল নেই তলোয়ার নেই, নিধিরাম সর্দার তিনি কাজে নেমে পড়বেন, এটা তো হয় না। কাদের বিএলওদের দায়িত্ব দিলেন এবং বিএলওদের উপরে চাপ তৈরি করলেন। আবার একই সঙ্গে বিশ্বদা আপনি দেখুন, আমাদের রাজ্যে একই সঙ্গে এসআইআর চলছে, সিএএ ফর্ম ফিল আপ চলছে। 2 বছর আগে সিএএ চালু হয়েছে, বিহারেও তো হলো না। বিহারে যখন এসআইআর হলো তখন সিএএ এর ফর্ম চালু হলো না। এবং একই সঙ্গে সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুর 100 টাকা দিয়ে মতুয়া কার্ড, হিন্দু সার্টিফিকেট দিচ্ছেন, 800 টাকা দিয়ে নিশ্চিত করছেন যে তাকে নাগরিকত্ব দেওয়া হবে। শুধুমাত্র এই আতঙ্কগুলো প্রান্তিক মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। এই সাংবিধানিক প্রক্রিয়া স্বাভাবিকভাবে হবে, তাতে আতঙ্ক ছড়ানোর কথা নয় তো। কিন্তু রাজনীতিবিদরা এই সুযোগ পেলেন, এবং সুযোগ পেয়ে যে মানুষ নিজে কখনো 5 লাইন লেখেনি তাকে 2টো ফর্ম ফিল আপ করে দিতে হবে, আর বিভিন্ন রাজনীতির নেতারা বা তার যারা কর্মীরা আছেন তারা যাবেন। তাহলে আস্তে আস্তে আমরা যে গণতন্ত্রের কথা বলছি, যে গণতন্ত্রে শিক্ষা অর্থনীতি কোনো বিষয় নেই, সেখানে যদি আতঙ্ক ছড়িয়ে দেওয়া যায়, ইস্যুর প্রসঙ্গ আসবে না। কেউ বলবে না বিশ্বদা যে টাকার দাম মানে ডলারের মূল্য 90 টাকায় চলে গেছে, এটা নিয়ে আলোচনা হবে না। আমি এখানে আসছি। আমি সুমিত দা, যে প্রশ্নটা বিশ্বজিৎ তুলে দিল, আমি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রথম সভাটাই কিন্তু বনগাঁতে করেছেন, যে মতুয়ার জায়গা, মতুয়া গড়, যেখানে গত বিধানসভা নির্বাচন এবং গত লোকসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস প্রচন্ডভাবে ধরাশায়ী হয়েছে। সেই জায়গায় আপনি কি মনে করেন মতুয়াদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে তার ডিভিডেন্ড তৃণমূল কংগ্রেস নেওয়ার চেষ্টা করছে? দেখুন, তৃণমূল কংগ্রেস ডিভিডেন্টের দিকে তাকিয়ে রাজনীতি করে না, মানুষকে দেখে তৃণমূল কংগ্রেস কোনটায় মানুষের উপকার হবে। 2019 সালে অমিত শাহ নরেন্দ্র মোদী বনগাঁয় বলে গিয়েছিলেন যে মতুয়াদের এনআরসি করে দেওয়া হবে। আবার 2021 এসে একই প্রতিশ্রুতি দিয়েছিলেন। মতুয়াদের মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভ মেটানোর জন্যে শান্তনু ঠাকুর মতুয়া মহাসংঘের প্যাডে তিনি সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন নাগরিকত্ব কে পাবেন কে পাবেন না। 800 টাকা করে নেওয়া হচ্ছে। এবং কি ঘটেছে বিশ্ববাবু শুনুন, ওই মতুয়া সংঘের কার্ড নিয়ে ধরা পড়েছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্র পুলিশ সেটাকে
ছিঁড়ে ফেলে দিয়েছে, দিয়ে বলেছে এরকম কোনো নাগরিকত্বের প্রমাণ হয় না। নরেন্দ্র মোদীও কিন্তু তোলাবাজি বলছেন, তোলাবাজি নরেন্দ্র মোদীও কিন্তু রানাঘাটে তোলাবাজি সভা করতে বলছেন। আসছেন রাজর্ষি এবং মতুয়াদের মধ্যে কিন্তু বড় প্রভাব পড়ছে। আপনারা কি মনে করছেন মতুয়াবোধ আপনার কাছ থেকে সরে যাচ্ছে? মতুয়াদের মধ্যে কোনো ক্ষোভ নেই, কারণ মতুয়াদের কথা যদি কেউ ভেবে থাকে তাহলে সেটা উদ্বেগ, ভারতীয় উদ্বেগ, জনতা। ক্ষোভ নয়, কোনো উদ্বেগ। ক্ষোভও নেই, কোনো উদ্বেগও নেই, ম্যানুফ্যাকচার্ড একটা ক্ষোভ বলা হচ্ছে, ভয়টা দেখানো হচ্ছে। কেন দেখানো হচ্ছে? তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধি তারা আজকে বাংলাদেশে তাদের 2002 সালের নেই, লাভলি খাতুন থেকে আরম্ভ করে একাধিক। এখানে প্রশ্ন হলো বিহারে কেন সিএ হয়নি? পার্টিশনে বাঙালি এবং পাঞ্জাবি বিহারে ঘুষপেটিয়া কজন? সব বিহারে ঘুষপেটিয়া এফেক্টেড কজন হয়েছে। পেয়েছে? জানে না, জানে না। বলছি নির্বাচন বলছি ওগুলো পরে আলোচনা, অবশ্যই জানে না দেবে। ওগুলো। ওগুলো সিলেবাসের বাইরে বিজেপি। এনআরসি হবে যখন জানতে পারবেন তো ঘুষপেটিয়া কে হবে।